হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ফ্রেন্ডস, দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস সহ বিশেষ জ্ঞান অর্জনে পুরো পর্ব জুড়ে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, নেহান এবং তাকবীর। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও অনেক ভালো আছি। চলো তবে আমরা ছবি আঁকা শুরু করি। ওকে। ফ্রেন্ডস, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট, আর্ট লেসন। আর্ট লেসনে আজকে আমরা শিখবো লেবু আঁকা। আজকে আমরা লেবু আঁকবো, তাই না? হ্যাঁ। লেবু কেমন হয় দেখতে? একটু গোল টাইপের, মাঝখানে একটু মানে বিচি টাইপের হয় এবং আশেপাশে হোয়াইট কালার স্ট্রাইপস হয়। হ্যাঁ, কিছু কিছু লেবু থাকে একটু লম্বাটে গোল, কিছু কিছু লেবু থাকে একেবারে গোল, তাই না? আমরা আজকে একটু লম্বাটে গোল লেবু আঁকবো, কেমন? ওকে ওকে। আমরা একটা অংশ আঁকবো লেবুর কাটা অংশ, আর একটা আস্ত লেবু, ঠিক আছে? ওকে। আচ্ছা বলো তো, লেবুতে কোন ভিটামিন আছে? ভিটামিন সি। সি, প্রচুর পরিমাণে, তাই না? হ্যাঁ। অনেক বেশি পরিমাণে ভিটামিন সি আছে লেবুতে। এই যে আমরা একটা গোল করে এঁকে নিলাম, এই পাশটাতে আমরা একটা আস্ত লেবু এঁকে নেব। এখন এই লেবুটার মাঝে আমরা এইখানে যে কাটা অংশ যেহেতু হালকা করে এঁকে নিচ্ছি, এইটা একটু হালকা করে এখানে একটা বর্ডার করে নিতে হবে। বর্ডার করে নেয়ার পর মাঝে একটু এরকম গোল অংশ থাকবে, আর এখান থেকে এরকম ভাগ থাকে না লেবুর, হ্যাঁ। এই তো আমাদের লেবু কিন্তু আঁকা হয়ে গেল। এবার এই লেবুটাকে পুরোটাকে আমাদের রং দিয়ে ফুটিয়ে তুলতে হবে। কেমন? লেবু রং করার জন্য আমাদের লাগবে হলুদের 2টা শেড, লাগবে সবুজের 2টো শেড, লাগবে একটু নীল। আমরা শুরুতে একটু হলুদের সাথে সবুজ মিশিয়ে নিচ্ছি। দেখো একদম লাইট লেমন কালার হয়ে গেল না? হ্যাঁ। এই লাইট লেমন কালারটা আমরা কোথায় দিব বলো তো? কর্নারে। এই যে ভেতরের এই অংশগুলোতে। হলুদ আর সবুজ মিশিয়ে এরকম একটা কালার আমরা লেবুর ভেতরের একটা বেস কালার দিয়ে নিব। আর এই জায়গাটাতে একদম হাইলাইট পড়ে যে জায়গাটাতে, সেই জায়গাটাতে আমরা এরকম করে দিয়ে নিতে পারি। এবারে এটার সাথে একটু পানি মিশিয়ে একদম হলুদ একটু এই জায়গাগুলোতে দিয়ে নিলাম। এবারে এটার সাথে আরেকটু সবুজ মিশিয়ে লেমনটাকে একটু গাঢ় করে নিলাম। এরপরে আমরা এটার ভেতরে একটু শেড দিয়ে নিচ্ছি। লেবু কাটলে এরকম হয় না? হ্যাঁ। লেবুতে কি অ্যাসিড আছে তোমরা বলতে পারো? না না। লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে, এবং বাতাবি লেবুর তুলনায় এমনি লেবুতে সাইট্রিক অ্যাসিডের পরিমাণ একটু বেশি। আমরা নিচের অংশে কি দিয়ে নিচ্ছি? একটু গাঢ় সবুজ দিয়ে নিচ্ছি, তাই না? হ্যাঁ। এবার একটু হলুদ মিশিয়ে নিব। এই হলুদটা দিয়ে ওপরের অংশে লাইট করে দিব। এবারে আমরা একটু সবুজটা একটু বাড়িয়ে নিচ্ছি, আবার বাড়িয়ে নিয়ে এই যে নিচের অংশগুলো, এই নিচের অংশগুলোয় আর একটু গাঢ় দিয়ে নিচ্ছি। এবারে এই যে লাইনটা, বর্ডার লাইনটা, এই লাইনটার মধ্যে চিকন করে আমরা একটু গ্রিন দিয়ে নিব। কি করে? চিকন করে। চিকন করে। এবারে সবুজের সাথে আমরা একটু সামান্য পরিমাণে গাঢ় সবুজটা মিশিয়ে নিচ্ছি। গাঢ় সবুজটা মিশিয়ে এই জায়গাগুলোতে আমরা একটু গাঢ় সবুজ দিয়ে নিচ্ছি। আমরা
আমরা একটু সামান্য নীল নিয়ে নিব। নীল নিলে কি হয় বলো তো, সবুজটা আরো গাঢ় হয়। আমাদের বাসায় না লেবু গাছ আছে। সত্যি? হ্যাঁ। লেবু গাছ থাকা কিন্তু বেশ ভালো। কেন বলো তো? কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আমাদের শরীরের জন্য অনেক উপকারী না ভিটামিন সি? হ্যাঁ। কাঁটা লেবুর মধ্যে আমরা একটু বর্ডার দিয়ে দিচ্ছি কোথাও কোথাও। এই যে লেবু, এই লেবু পাতাও কিন্তু অনেক উপকারী, জানো তোমরা? হ্যাঁ, আম্মু বেশিরভাগ খাবারে লেবু পাতা দিয়ে রান্না করে। হ্যাঁ, লেবু পাতা কিন্তু কিছু কিছু খাবার এবং বিশেষ করে চায়ে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। হ্যাঁ। লেবু চাও কিন্তু খেতে বেশ সুস্বাদু, তাই না? হ্যাঁ। এই লেবু আর কিসে কিসে ব্যবহার হয় বলো তো? বিভিন্ন ধরনের কোমল পানীয়, শরবত, জুস, সকল ক্ষেত্রে কিন্তু এই লেবু ব্যবহৃত হয়, তাই না? হ্যাঁ, আবার মাঝে মাঝে রং চাও দেয়। হ্যাঁ। আপু, তুমি কি জানো আমি যখন ভাত খাই তখন আমার আম্মু এটার মধ্যে লেবু দিয়ে দেয়? হ্যাঁ, এটা তো খুবই ভালো। লেবু খাওয়ার অভ্যাস করা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই যে সাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিডের জন্যই কিন্তু লেবুর স্বাদটা টক। হ্যাঁ। এবারে আমরা নিচের দিকটা আরো গাঢ় করে দিব নীল মিশিয়ে। এখানে কিন্তু আমরা দুটো লেবু এঁকেছি, তাই না? হ্যাঁ। বোঝা যাচ্ছে? হ্যাঁ। একটা এমনি লেবু আর একটা অর্ধেক কাঁচা লেবু। অর্ধেক কাঁটা লেবু। আপু, এখন এমন লাগছে যে পুরা রিয়েলিস্টিকই আর লেবু কেটে রেখেছে। তাই? হ্যাঁ। তোমরা যখন আঁকবে আমি নিশ্চিত তোমাদের আঁকা আরো সুন্দর হবে। শেড দেওয়ার পর তো পুরাই রিয়েলিস্টিক হবে। হ্যাঁ। তোমরা কি জানো, অনেক সময় আমরা খাবার খেতে গেলে বা রান্না করতে গেলে আমাদের জামা কাপড়ে যে হলুদের দাগ লাগে, সেই হলুদের দাগটা যদি আমরা সাবান বা পানি লাগানোর আগেই লেবুর রস লাগাই তাহলে কিন্তু সেই হলুদের দাগ উঠে যায়। হ্যাঁ, আমার একটা জিন্সে আমার একটি রং লেগেছিল। আচ্ছা। মানে আমি বাইরে একটা রং করতে গিয়েছিলাম, ওই রঙের জন্য আমার জিন্সে রং লেগে গিয়েছিল। তারপর আমার মা লেবু দিয়ে ওই রংটা উঠিয়ে দিল। বাহ, তার মানে তো তুমি জানো। তোমরা কি জানো পৃথিবীতে 30টিরও বেশি জাতের লেবু পাওয়া যায়? হ্যাঁ। হ্যাঁ। আমি জানি। তুমি জানো না? আচ্ছা, কয়েকটা লেবুর নাম জানো? না না। সিডলেস লেবু, বাড়ি লেবু, কাগজি লেবু, বাতাবি লেবু। আমি শুধু দুইটা জানি, কাগজি লেবু আর বাতাবি লেবু। আচ্ছা, আমরা নিচে একটু সামান্য শেড দিয়ে দিলাম। ওকে আপু। তখন মনে হবে লেবুটা আমরা মাটিতে রেখে দিয়েছি, তাই না? হ্যাঁ। আমরা চাইলে গ্রে কালার দিয়েও দিতে পারি, আমরা এখানে ব্লু কালার দিয়ে দিলাম। এই তো আমাদের লেবু আঁকা শেষ। ওয়াও আপু, অনেক দারুণ হয়েছে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো লেবু আঁকা। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে লেবু এঁকে নিলাম। ফ্রেন্ডস, আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট ফর ফানে আজকে আমরা তৈরি করব মাছ। আমরা আজকে কাগজ দিয়ে মাছ তৈরি করব, তাই না? ওকে আপু। আমরা একটা মাছ এঁকে নিব, একটু হাঁ করা টাইপের মাছ আঁকবো। হ্যাঁ, ওকে। এরকম দুটো মাছ আমরা কেটে নিব একই মাপে, কেমন? ওকে। কাটার পরে আমরা এই জায়গায় চোখ দিয়ে নিব, এই জায়গায় একটু গলার অংশ দিব, আর এই জায়গায় কি দিব? এগুলো কি? এগুলো ওদের ওই যে গায়ের উপরে কি চামড়ার মতন থাকে না? আঁশ, মাছের আঁশ, চামড়া না। কেমন? আমার মাছটাকে কি কালার করব? এই যে কালার তো আছেই, অরেঞ্জ কালার। হ্যাঁ, একটু ড্রয়িং করে নিলাম। এবারে আমরা একটু পিঙ্ক কালার দিয়ে মাছের ঠোঁটটা এঁকে নিব। এটা কি মেয়ে মাছ? হ্যাঁ, মেয়ে মাছ। এই জায়গাগুলোতে আমরা একটু ডট দিয়ে দিব, তখন দেখতে একটু সুন্দর লাগবে, তাই না? হ্যাঁ। এরকম করে আমরা একটু ডিজাইন করে নিচ্ছি।
ডিজাইন করার পরে ঠোঁটের অংশটা আমরা একটু গাঢ় কালার দিয়ে হাইলাইট করে দিব। কালো দেব না, কিন্তু এইটারই একটু গাঢ় কালার দিয়ে দেব। দেওয়ার পরে আমরা একটা বেলুনের মধ্যে সামান্য হাওয়া ঢুকিয়ে এখানে গিট দিয়ে নিলাম। একটা বেলুনের মধ্যে কতটুকু হাওয়া ঢুকিয়েছে? একটু, সামান্য একটু হাওয়া ঢুকিয়ে গিট দিয়ে নিলাম। হ্যাঁ, গিট দেওয়ার পর এরকম পিস আমরা দুইটা তৈরি করব। এরকম দুটো একই রকম হয়ে গেল আমাদের। হ্যাঁ, এবার আমরা এই মাঝে বেলুনটা রাখবো, রেখে এইটার ওপরে আবার মাছটাকে দিব। দেওয়ার পরে আমরা এখানে স্কচ টেপ দিয়ে আটকে দিব। ওকে আপু, ওকে। আমরা পুরোটাতেই স্কচ টেপ আটকে দিব। লেজেও দিয়ে নিব। আপু, মাছ অনেক ধরনের হয়। বলো তো মাছ ঘুমায় কিভাবে? মাছ কিন্তু চোখ মেলে ঘুমায়, জানো? মাছের চোখে পাতা নেই, যে কারণে মাছ কিন্তু কখনোই চোখ বন্ধ করতে পারে না। আমাদের চোখ ভালো রাখে কোন প্রজাতির মাছ বলো তো? ছোট মাছ। ছোট মাছ। আমাদের চোখ ভালো রাখার জন্য আমাদের কিন্তু ছোট মাছ খেতে হবে। দেখো পুরোটা স্কচ টেপ আমরা আটকে নিয়েছি না? হ্যাঁ, আমি একটা আবৃত্তি বলতে চাই। আচ্ছা বলো। খোকার বুদ্ধি লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। দারুণ রেগে বললে দাদা, করলি কি তুই খোকা? আকার কথা প্রজাপতি, আঁকলি শুয়োপোকা। পুজোর ছুটির পরেই খাতা দিবি যখন জমা, স্কুলেতে স্যার কি তোকে করবে তখন ক্ষমা? রং তুলি সব সরিয়ে রেখে বললে হেসে ক্ষমা। খোকা আমায় তুমি মিছেই দাদা ভাবছো নেহাত বোকা। লেখাপড়ার কাজে আমি দিই না মোটেও ফাঁকি। পুজোর ছুটির এখনো 27টা দিন বাকি, ততদিনেও এটা কি আর থাকবে শুয়োপোকা? প্রজাপতি হবেই হবে, নইকো আমি বোকা। বাহ, কি দারুণ হয়েছে তাই না? হ্যাঁ, দেখো ওর কবিতা হতে হতে কিন্তু আমাদের মাছটাও তৈরি হয়ে গেল। দেখো আমরা ভেতরে একটা একদম অল্প বাতাস দিয়ে বেলুন দিয়েছি না? হ্যাঁ। এখন এটা কিন্তু আমাদের একটা খেলনা হয়ে গেল। ওয়াও, দেখেছো? হ্যাঁ, হ্যাঁ, মজার না? মনে হচ্ছে মাছের মুখ থেকে পপেট বাবল বেরোচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই তো আমাদের মাছ তৈরি হয়ে গেল। ওয়াও আপু, অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের মাছ তৈরি। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে কাগজ দিয়ে আমরা কি করে মাছের পপেট তৈরি করে নিলাম। ফ্রেন্ডস, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজকে আমরা জানবো বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি সম্পর্কে। আচ্ছা, তোমরা কি জামদানি চেনো? হ্যাঁ, আমার মায়ের কাছে একটা জামদানি শাড়ি আছে। আমার মার কাছেও। তাই? হ্যাঁ, আমার মনে হয় বাঙালি নারীদের প্রায় অনেকেরই এই জামদানি শাড়ি আছে, এবং জামদানি শাড়ি হিসেবেই বেশি পরিচিত, তাই না? হ্যাঁ। বাঙালির ঐতিহ্যবাহী জামদানি সম্পর্কে চলো আমরা টিভি স্ক্রিনে দেখে আসি। ওকে আপু। জামদানি হলো কার্পাস তুলা দিয়ে প্রস্তুতকৃত এক ধরনের পরিধেয় বস্ত্র, যা বয়ন পদ্ধতির অনন্য। জামদানি বুননকালে তৃতীয় একটি সুতা দিয়ে নকশা ফুটিয়ে তোলা হয়। মসলিন বয়নে যেমন ন্যূনতম পক্ষে 300 কাউন্টের সুতা ব্যবহার করা হয়, জামদানি বয়নে সাধারণত 26, 80, 84 কাউন্টের সুতা ব্যবহৃত হয়।
হালে জামদানি নানা স্থানে তৈরি করা হয় বটে, কিন্তু ঢাকাই জামদানির আদি জন্মস্থান বলে গণ্য করা হয়। জামদানি বয়নের অতুলনীয় পদ্ধতি ইউনেস্কো কর্তৃক একটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত হয়েছে। প্রাচীনকালের মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে জামদানি শাড়ি বাঙালি নারীদের অতি পরিচিত। মসলিনের ওপর নকশা করে জামদানি কাপড় তৈরি করা হয়। জামদানি বলতে সাধারণত শাড়িকেই বোঝানো হয়, তবে জামদানি দিয়ে নকশি ওড়না, কুর্তা, পাগড়ি, রুমাল, পর্দা প্রভৃতি তৈরি করা হতো। 17শো শতাব্দীতে জামদানি দিয়ে নকশাওয়ালা শেরওয়ানিরও প্রচলন ছিল। এছাড়া মুঘল ও নেপালের আঞ্চলিক পোশাক রাঙার জন্য জামদানি কাপড় ব্যবহৃত হতো। 17 নভেম্বর 2016 সালে বাংলাদেশের প্রথম ভৌগোলিক নিদর্শক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশে ঢাকাই জামদানি। জামদানি নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। একটি মত অনুসারে জামদানি শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। ফার্সি জামা অর্থ কাপড় এবং দানা অর্থ বুটি, সে অর্থে জামদানি অর্থ বুটিদার কাপড়। এ কারণে মনে করা হয় মুসলমানেরাই ভারত উপমহাদেশে জামদানির প্রচলন ও বিস্তার করেন। আরেকটি মতে ফরাসিতে জাম অর্থ এক ধরনের উৎকৃষ্ট মদ এবং দানি অর্থ পেয়ালা। জাম পরিবেশনকারী ইরানি শাকির পরনের মসলিন থেকে জামদানি নামের উৎপত্তি ঘটেছে। নকশা অনুযায়ী জামদানির নানা নাম হয়ে থাকে, যেমন তেছরা, জলপাড়, পান্না হাজার, করলা, দুবলা জাল, সাবরিগা, বলিহার, শাপলা ফুল, আঙুরলতা, ময়ূর প্যাচপাড়, বাঘনলি, কলমিলতা, চন্দ্রপাড়, ঝুমকা, বুটিদার, ঝালর, ময়ূর পাখা, পুইলতা, কলকাপাড়, কচুপাতা, প্রজাপতি, হংসব্লাকা, শবনম, ঝুমকা, জবা ফুল ইত্যাদি। জামদানি শাড়ি অনেক প্রকার হয়, তবে প্রাথমিকভাবে জামদানি শাড়ির উপাদান অনুযায়ী এটি 3 প্রকার। 1. হাফ সিল্ক জামদানি, যার আড়াআড়ি সুতাগুলো হয় তুলার এবং লম্বালম্বি সুতাগুলো হয় রেশমের। 2. ফুল কটন জামদানি, যা সম্পূর্ণ তুলার সুতায় তৈরি। 3. ফুল সিল্ক জামদানি, যা সম্পূর্ণ রেশমের সুতায় তৈরি। বাংলাদেশে স্বাধীনতা পাবার পরে ঢাকার ডেমরায় জামদানি পল্লীর তাঁতিদের আর্থিক সহায়তা দেয়া হয়, তবে পারিশ্রমিক, বিভিন্ন কলকারখানা ও ব্যাটারি চালিত গাড়ি হওয়ার কারণে তাঁতিরা আর এ পেশায় আসতে চাচ্ছেন না। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার অচল তাঁতগুলো প্রাচীন গৌরবগাথা নীরব সাক্ষী হয়ে রয়ে গেছে। কিশোরগঞ্জের জঙ্গলবাড়িও এই একই দশা। বর্তমানে রূপগঞ্জের নোয়াপাড়াতে জামদানি পল্লী স্থাপিত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে জামদানির চাহিদা এখনও রয়েছে। বর্তমান বাজারে জামদানির উচ্চ মূল্য ও বিপুল চাহিদার কারণে বাংলাদেশে এই শিল্পে নতুন গতি সঞ্চার হয়েছে। জামদানির পুনরুজ্জীবনের পথে প্রধান অন্তরায় হল দক্ষ ও আগ্রহী তাঁতি শিল্পীর অভাব। এই শ্রম নিবিড় হস্তশিল্পে উপযুক্ত মজুরি নিশ্চিত না করা গেলে তাঁতিরা আগ্রহী হবে না। জামদানি শাড়ির আগের সব বিখ্যাত ও অবিস্মরণীয় নকশা ও বুননের অনেকগুলোই বর্তমানে বিলুপ্ত। নবীন কারিগররা অধিকাংশ নকশা সম্পর্কে অবহিত নয়। আদি জামদানির নকশা ও বুনন কৌশল নতুন প্রজন্মের কাছে হস্তান্তর একটি বড় চ্যালেঞ্জ। বাঙালির গৌরবগাথা ঐতিহ্য জামদানিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের দরকার তাঁতিদের সঠিক পৃষ্ঠপোষকতাদার, সেই সাথে দরকার সরকারি সহায়তা। আসুন আমরা সকলে আমাদের এই ঐতিহ্যবাহী জামদানি শিল্প রক্ষায় এগিয়ে আসি। বাঙালির অধরা সংস্কৃতির ঐতিহ্য জামদানি বিকাশ লাভ করুক দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বময়। ফ্রেন্ডস,
ফ্রেন্ডস, আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেশকে ভালোবেসো। বাই।